শেরিফকে ডাকলে কি হবে? এসে আপনাকে পরামর্শ দেবেন রাতের বেলা একা বাইরে না বেরোতে, নাকি? কথাটা ঠিক। কার্সনও সেটা বুঝলেন। বেশ, পুলিশ ডাকার দরকার নেই। তবে ডাক্তারও আমার লাগবে না। সিঁড়ি বেয়ে বারান্দায় উঠে ঘাড় ডলতে ডলতে ঢুকে গেলেন রান্নাঘরে। 15 মিনিট পর স্লিপিং ব্যাগগুলো তাঁবু থেকে সরাইখানার লিভিং রুমে নিয়ে এলো 3 গোয়েন্দা। উপর তলায় খুটখাট আওয়াজ পুরোপুরি থেমে যাওয়ার পর অন্ধকারে মূসা বলল, কার্সনের কপাল সত্যি ভালো। ঘাড়ে ভালুকের থাবা খেয়েও এখনো বেঁচে রয়েছে। আমিও তাই ভাবছি। সেকেন্ড, বলল কিশোর। ভাল্লুকি যদি হবে, ঘাড়ে একটা আঁচড়ও লাগলো না কেন নখের? মানুষটা কে তাহলে? রবিনের প্রশ্ন। সরাইখানার কেউ হতে পারে না। কনর তখন ছিল অফিসে। আমরা দেখেছি। মিলানি আর মিস্টার ডোনার একে অন্যের অ্যালিবাই। কে তাহলে? হয়তো বাইরের কেউ। ভোর হলেই বেরোবে। গিয়ে খুঁজব গাছের জটলার ভেতরে। শিশিরে ভেজা মাটি, পায়ের ছাপ থাকবেই। কিংবা অন্য কোনো চিহ্ন চিহ্ন দেখলেই বোঝা যাবে মানুষ না ভাল্লুক। 5, কিশোরকে ডেকে তুলল মূসা। গেছে তোমার চিহ্ন। ধর্মনিয়ে উঠে বসল কিশোর। ঘরের ভেতরে এখনো আবসা অন্ধকার। আড়মোড়া ভেঙে রবিনও উঠে বসল। গেছে মানে? আমি বললে তো বিশ্বাস করবে না। মূসা বলল, চলো নিজের চোখে দেখবে। মূসার সঙ্গে রান্নাঘরে এসে ঢুকলো অন্য 2 গোয়েন্দা। জানালার কাছে এসে বাইরে তাকালো। ইন্টারেস্টিং, আনমনে বলল কিশোর। স্রেফ পাগলামি, রবিন বলল। পেছনের পুরো চত্বর ঝাড়ু দিচ্ছে মিলানের স্বামী। গাছতলায়ও দিয়ে এসেছে, মূসা জানালো। শব্দ শুনে উঠে এসে দেখি দিচ্ছে। তারপর গিয়ে ডেকে তুললাম তোমাদের। মাথা দোলালো কিশোর। মিস্টার কার্সনের হামলাকারীর সমস্ত চিহ্ন মুছে দিচ্ছে। ভারী অদ্ভুত। দরজা খুলে মোজা পায়েই চত্বরে বেরোলো। হেসে বলল, গুড মর্নিং। চমকে উঠল কনর। কিশোরকে দেখে হাসল। মর্নিং। রাতে ঘুম ভালো হয়েছিল? একেবারে মরে গিয়েছিলাম। তা আপনি এত সকালে? ইশারায় কনরের হাতের ঝাড়ুটা দেখালো কিশোর। কি আর করব, নতুন চাকরি যখন নিয়েছি। বলতে বলতে গিয়ে উল্টে থাকা ড্রামটা তুলে সোজা করে রাখলো কনর। ঝাড়ু দিয়ে জমানো ময়লাগুলো তুলে রাখতে লাগলো ওটার মধ্যে। ভালুকগুলো জ্বালালো। নইলে কি আর এত ভোরে উঠতাম? নাস্তা সেরেই আবার গিয়ে কাজে লাগতে হবে। সুইমিং পুলটা যত জলদি বানানো শেষ হয় বাঁচি। যাও জুতো পরে এসো, দেখাবো। জুতো পরে এলো 3 কিশোর। ততক্ষণে সব ময়লা ড্রামে ভরে ফেলেছে কনর। 3 গোয়েন্দাকে নিয়ে চলল সরাইয়ের 50 ফুট পিছনে পুল যেখানে খোঁড়া হচ্ছে সেখানে। বিশপে 2জন লোক ঠিক করে এসেছি, জানালো কনর। ভারী যন্ত্রপাতি নিয়ে আসবে ওরা খোঁড়ার জন্যে। আমি শুধু সাইডগুলো খুঁড়ে আকারটা ঠিক করে দিচ্ছি। কয়েক বছর লেগে যাবে কোদাল দিয়ে একলা কাটতে গেলে। কতটা গভীর হবে? জিজ্ঞেস করলো মূসা। 10 ফুট? 12? কিনারে একই রকম। ও মা, তাহলে লোকে নামবে কিভাবে? ঝপ করে একেবারে গভীর পানিতে? সাঁতার যারা জানে না তারা নামবে না। আমি যা করব সব কিছুতেই নতুনত্ব থাকবে। আইডিয়াটা কেমন? কি জানি, মাথা চুলকালো মূসা। ঘর থেকে বেরিয়ে এলো বরিস আর রোবার। এই যে ভেঙেছে ঘুম। ওরা কাছে এলো বলল কনর। পুলটা কী রকম হবে ছেলেদের বোঝাচ্ছিলাম। বরিস বলল, একা একা খুঁড়ছেন? আরে, আবার আপনি আপনি কেন? বাধা দিয়ে বলল কনর। আমি তো শুরু থেকেই তুমি তুমি করছি।
আর তাছাড়া সম্পর্কে তোমরা আমার বড়, আমারই বরং আপনি বলা উচিত। তুমি করে বলবে। আর শুধু মিক, নো মিস্টার ফিস্টার। নিজের রসিকতায় নিজেই হাসলো মিলানির স্বামী। হ্যাঁ, যা বলছিলাম, আগের কথার খেয়েই ধরল বরিস। কাজটা খুব কঠিন, আমরাও তোমাকে সাহায্য করব। আরে না না, দরকার নেই, হাত নেড়ে বলল কনর। ছুটি কাটাতে এসেছো, কাটাও, আবার কষ্ট করে। কষ্ট কি বলছো মিক? রোবার বলল। মিলির স্বামীকে সাহায্য করব না তো কাকে করব? আর বসে থেকে থেকে ছুটি কাটানো যায় নাকি? কিছু একটা করতেই হয়। তুমি যাই বলো, আমরা হাত লাগাবই। দুই ভাই কাজ করবেই, মানা করলেও শুনবে না। বুঝতে পেরে কিভাবে কি করতে হবে বোঝাতে শুরু করলো কনর। তিন গোয়েন্দা ফিরে চলল সরাইখানার দিকে। থাকার ব্যবস্থাটা পাকাপাকি করে নিল। আর কি দুই ভাই? বিড়বিড় করলো কিশোর। পুল খোঁড়া শেষ না হলে যায় কি করে? এমন ভাব দেখাবে এখন। লোকটার মাথাটাটা ঠিক আছে কিনা সন্দেহ আছে আমার, বলল মুসা। সুইমিং পুলের কোনো কিনারেই ঢালু থাকবে না। এটা কি করে হয়? সবাই কি আর ঝাঁপ দিয়ে পড়বে নাকি সাঁতার কাটতে? আর ঢাল না থাকলে উঠতেও অসুবিধে হবে। সিঁড়ির ব্যবস্থা করবে হয়তো। কথাটা শেষ করল না রবিন। নাস্তা বিশেষ জমল না সে সকালে। সবাই কেমন উত্তেজিত, কারো সঙ্গে কথা বললেন না কারসন। এমনকি ডোনারের দিকেও তাকালেন না একবার। খুব রুক্ষ কণ্ঠে মানা করে দিলেন ডোনার। তিনি ডিম খাবেন না। মিলানিকে ভাজা মাংসের প্লেট নিয়ে ঢুকতে দেখে আতঙ্কিত হলেন। মিলানি প্রায় কিছুই খেল না। বসে বসে তার ঢলঢলে বিয়ের আংটিটা আঙুলে ঘোরালো। আর বারবার সবাইকে অনুরোধ করলো আরও কিছুটা খাবার নিতে। বরিস, রোবার আর কনর দ্বিতীয়বার কেউই প্লেটে খাবার তুলল না। প্রথমবারে যা নিয়েছিল শেষ করে চলে গেল সুইমিং পুলের কাজ করতে। এক টুকরো কেক তুলে পকেটে ভরে উঠে পড়লেন ডোনার। বেরিয়ে চলে গেলেন ক্যাম্পিং গ্রাউন্ডের দিকে। মিলানিকে দায়সারা একটা ধন্যবাদ দিয়ে কার্সনও উঠলেন। জানালেন বিশপে যাবেন জরুরি কাজ সারতে। পড়ে থাকা খাবারগুলোর দিকে বিষণ্ণ চোখে তাকালো মিলানি। কারোরই খিদে নেই। রান্না খারাপ হলো? মোটেই না, বলল কিশোর। মেরি চাচির চেয়ে কম ভালো রাঁধেননি। মেরি চাচি? ও হ্যাঁ, খুব নাকি ভালো মহিলা। বরিশার রোবারকে খুব পছন্দ করেন। আর তার সামনে খেতে বসে না খেয়ে উঠে যায় কার সাধ্য? নিজের বুকে থাবা মারল মূসা। আমার এই শরীরখানা দেখছেন না, অর্ধেক মেরি আন্টির দয়াতে। হেসে উঠল রবিন। খালি কিশোরকে মোটা বানাতে পারলেন না, এটা আন্টির দুঃখ। আগে নাকি বেশ মোটাসোটা ছিল কিশোর ছোটবেলায়। দর্শকরা তো নামই দিয়ে ফেলেছিল বেবি ফাটসু। বেবি ফাটসু? বুড়ো কোচকালো মিলানি। নামটা শুনেছি। হ্যাঁ, মোটো খোকা। শুনে থাকলে টেলিভিশনেই শুনেছেন, খালি শোনেননি, দেখছেনও। মোটো খোকার অভিনয় করত তো তখন কিশোর পাশা, একটা হাসির ছবিতে, মিনি সিরিজ। বরিশা রোবার কিন্তু কখনো এসব কথা লেখেনি আমাকে। তোমরা তিনজনে খুব ভালো ছেলে, চালাক ছেলে গোয়েন্দা, এই খালি লিখেছে। যাই হারাক ঠিক খুঁজে বের করে ফেলতে পারো। সুযোগটা ছাড়ল না কিশোর। সঙ্গে সঙ্গে বলল, তাহলে মক্কেল হয়ে যান না আমাদের। মক্কেল? হ্যাঁ, অনেকের কাছ থেকে ফিস নিই আমরা, তবে আপনার কাছ থেকে নেব না। হাজার হোক বরিশ আর রোবারের এত আদরের বোন, আমাদেরও বোন, বড় আপা। আর আপনার রান্নাও ভারী চমৎকার। হ্যাঁ, এই খাবারের বিনিময়ে কিছু করে দিতে পারলে খুশি হব, মুসা বলল। আপনি না খাওয়ালে তো 2 সপ্তাহ ধরে খাওয়া লাগতো শুধু টিনের খাবার। ওসব কি আর মুখে রোচে? রান্না করা তাজা খাবারের স্বাদই আলাদা। থ্যাংক ইউ, হাসলো মিলানি। বেশ, মক্কেল হতে আপত্তি নেই। আমার চাবিটা খুঁজে বের করে দিতে পারো। তাড়াহুড়ো করে লেক টাহইতে চলে গিয়েছিলাম। তখন আমার মনের অবস্থা বুঝতেই পারছো। কোথায় যে চাবিটা লুকিয়ে রেখে গেছি মনেই করতে পারছি না।
বেশি চালাকি করতে গিয়ে নিজেই ফাঁদে পড়েছি। চাবিটা দেখতে কেমন? জিজ্ঞেস করলো কিশোর। ছোট, বলে তর্জনী আর বুড়ো আঙুল ফাঁক করে দেখালো মিলানি। ঠিক বোঝা গেল না চাবিটা কত বড়, কি রকম। আমার সেফ ডিপোজিট বক্সের চাবি। বুঝতে পারছি, জরুরি জিনিস, বলল মুসা। কিন্তু ওটা নিয়ে এত সমস্যা কিসের? ব্যাংকে গিয়ে বলুন হারিয়ে ফেলেছেন, আর একটা দেবে ওরা। ডুপ্লিকেট তো থাকেই ওদের কাছে। হ্যাঁ, মুসার কথায় সায় জানিয়ে বলল রবিন। এটা কোনো ব্যাপারই না। আমার বাবাও একবার চাবি হারিয়ে ফেলেছিল, ব্যাংকে গিয়ে বলতেই আরেকটা দিয়ে দিল। তবে নতুন চাবি, ডুপ্লিকেট নয়। বাক্সের তালাটাই বদলে ফেলেছিল ওরা। আপনার বেলায়ও ওরকম কিছুই করবে। চাবি ছোট জিনিস, হারাতেই পারে। কিন্তু গিয়ে বলতে আমার খুব খারাপ লাগছে, বলল মিলানি। বিশপে ওরা আমাকে খুব ভক্তি শ্রদ্ধা করে। মাঝে মাঝে প্রশংসা করে সামনেই বলে ফেলে আমি নাকি খুব হুঁশিয়ার মহিলা। আমাকে বিশ্বাসও করে খুব। স্কিসোলোপটা কেনার জন্যে টাকা চাইতেই সঙ্গে সঙ্গে ধার দিয়ে দিল। না ভাই, আমি গিয়ে বলতে পারবো না। ওরকম গাধার মতো একটা কাজ করে বসে আছি। বেশ, 3 গোয়েন্দা আপনাকে সাহায্য করবে, আশ্বাস দিল কিশোর। সাধারণত কোথায় চাবিটা রাখতেন আপনি? ড্রয়ারের ডেস্কে, অফিসে। কিন্তু এখন? হতাশ ভঙ্গিতে 2 হাত নাড়ল মিলানি। আসলে বাড়ি খালি ফেলে চলে যেতে হয়েছিল, তাই ভেবেছিলাম কোথাও লুকিয়ে রেখে যাই, চোর টোর ঢুকলে যাতে খুঁজে না পায়। সেই গোপন জায়গাটা যে কোথায় আমি এখন আর মনে করতে পারছি না। খুঁজে বের করব আমরা। চেয়ার পেছনে ঠেলে উঠে দাঁড়ালো মোসা। অফিস থেকে শুরু করব? জিজ্ঞেস করলো কিশোর। ওখানে তো আর কোনো জায়গা বাদ রাখিনি, মিলানি বলল। ওখানে নেই। তবু আরেকবার দেখি। বলা তো যায় না, হয়তো আপনাদের চোখ এড়িয়ে গেছে। বেশ, দেখো। টেবিল পরিষ্কার করতে শুরু করলো মিলানি। অফিসে এসে ঢুকলো 3 গোয়েন্দা। ফাইল ফোল্ডার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, জায়গায় জায়গায় কাগজপত্রের গাদা। এখানে অযথা সময় নষ্ট করব। কিশোর, মুসা বলল। কোথাও খোঁজা বাকি রাখেনি ওরা। একটা পেন হারালো পেয়ে যেত। তা ঠিক। ডেস্কের উপরে উঠে বসলো কিশোর। রান্নাঘর থেকে শোনা যাচ্ছে বাসন পেয়ালা ধোয়ার শব্দ। কান পেতে শুনল। বলল, চাবি না হয় না পেলাম। কাল রাতের কনর এখানে কি করছিল? কাল রাতে কনর এখানে কি করছিল সেটা তো জানতে পারবো। দেখা দরকার এত রাতে এখানে কি করছিল মিলানির স্বামী। ডেস্কের উপরের কাগজের স্তূপ উল্টাতে শুরু করলো গোয়েন্দা প্রধান। হুম, একটা চিঠি বরিশের আর একটা রোবারের। দুটোই বছর 2 আগে লেখা। ওদের সব চিঠি জমা করে রেখেছে মিলানি। সারা রাত বসে নিশ্চয় পুরনো চিঠি পড়েনি কনার। বুককেস থেকে একটা জমা খরচের খাতা টেনে বের করলো রবিন। শুধু শুধু চিঠি পড়ার কষ্ট কেন করতে যাবে? ওদের সম্পর্কে কিছু জানার থাকলে দুজনকে জিজ্ঞেস করে নিলেই পারে। ঠিক চিঠি পড়ার কোনো কারণ নেই। নিচের ঠোঁটে চিমটি কাটলো একবার কিশোর। এই দেখো, আরেকটা খাতা। কিশোরের দিকে ঠেলে দিল রবিন। মিলানের সেভিংসের হিসেব। কি ওটা, ব্যাংকের বই? জিজ্ঞেস করলো মোসা। না, জমা খরচের খাতা। এক কলামে টাকা জমা রাখার অঙ্ক, আরেকটাতে খরচের অঙ্ক। তারপর যোগ বিয়োগ করে যা বাকি থাকে সেটাও লিখেছে স্পষ্ট করে। রবিনের হাত থেকে লেজার বুকটা নিল কিশোর। পাতা উল্টাতে উল্টাতে এক জায়গায় এসে থেমে গেল। শেষে লিখেছে গত হপ্তার আগের হপ্তায়। আনমনে বলল সে। $175 জমা করেছে। তারপর আর খরচও নেই, জমাও নেই। মোট জমার পরিমাণ এখন $53,720। অনেক টাকা, শীষ দিয়ে উঠল মোসা। এত সম্পত্তির পরেও নগদ এত টাকা সোজা ব্যাপার না, বলল কিশোর। ধনেই বলতে হবে। চাবির জন্যে সে কারণেই পাগল হয়েছে। রবিন, বাইরে কোনোখান থেকে তোমার বাবাকে একটা ফোন করবে?
রিনোতে খোঁজ নেওয়া দরকার। মিলানির টাকা মেরে দেওয়ার মতলব করেছে কনর? প্রশ্ন করল রবিন। হতেও পারে। একটা ব্যাপার লক্ষ্য করেছ, বরিস আর রোবারকে সহ্য করতে পারছে না কনর। গায়ে পড়ে গিয়ে ওকে সাহায্য করছে দুই ভাই। আর ওই সুইমিং পুলটারও কোনো মানে বুঝতে পারছি না। ভোরে উঠে সারা চত্বরে ঝাড়ু দেয়ারই বা কি মানে? আর এই ট্র্যাঙ্কুলাইজার গান। লিভিং রুমে পায়ের শব্দ শুনে চুপ হয়ে গেল কিশোর। দরজায় উকি দিল মিলানের মুখ। পেয়েছো? না, না, আপনি ঠিকই বলেছেন, জানালো কিশোর। এ ঘরে চাবিটা নেই, অন্য ঘরে খুঁজতে হবে, রবিন বলল। আচ্ছা, মিস্টার কারসন আর মিস্টার ডোনারের ঘরে খুঁজলে কি ওরা মাইন্ড করবেন? কি জানি, তবে ঠিকই বলেছ, ওখানেও রাখতে পারি। আমি যখন যাই কোনো গেস্ট ছিল না। ঘরটার যা অবস্থা! সরানো কাগজপত্র দেখিয়ে বলল কিশোর। গুছিয়ে দেব? না, আমিই পারবো। তাছাড়া তোমরা বুঝবে না কোন জিনিসটা কোথায় রাখি। বেশ। দরজার দিকে এগোতে গিয়ে থমকে দাঁড়ালো কিশোর। আচ্ছা, এখানে তো কোনো চেকবুক দেখলাম না। 2-4 দিনের মধ্যে কাউকে চেক দিয়েছেন? চেক দিই না আমি। কিছু কিনলে ক্যাশ টাকা দিই। যাই কেনেন? অবাক মনে হলো কিশোরকে। তার মানে অনেক টাকা রাখেন ঘরে? ডেঞ্জারাস। কখন কি ঘটে। না, ঘরে বেশি রাখি না, ব্যাংকে আছে, সেফ ডিপোজিটে। দরকার হলে গিয়ে খুলে নিয়ে আসি। কাজেই বুঝতেই পারছো চাবিটা কত দরকার। শিগগিরই একটা বিল দিতে হবে, টাকা লাগবে। ওদিকে সুইমিং পুলের জন্য সিমেন্টের অর্ডার দিয়ে বসে আছে মিক। ওগুলো এলে টাকা দিতে হবে। নগদ? সেটাই সেফ মনে হয় আমার কাছে। চেকবুক রাখলে চুরি হয়ে যেতে পারে। আমার সই জাল করে টাকা তুলে নিতে পারবে চোর। অল্প কিছু রাখি বাড়িতে বালিশের তলায়, তাও রাতে। দিনে রাখি সঙ্গে সঙ্গে। আপনার এই সিস্টেম অনেকেরই ভালো মনে হবে না, বলল কিশোর। পুলিশও উচিত কাজ পুলিশও উচিত কাজ হচ্ছে বলবে না। অনেক ক্যাশ টাকা আছে ভেবে কেউ এসে যদি হামলা চালায় আপনার বাড়িতে কি করবেন? অনেক ক্যাশ টাকা আছে ভেবে কেউ এসে যদি হামলা চালায় আপনার বাড়িতে কি করবেন? হাসলো মিলানি। সোজা গুলি করবে তাকে মিক। আমারও তাই বিশ্বাস, একমত হলো মুসা। 6। সারাটা সকাল চাবি খুঁজল 3 কিশোর। সম্ভাব্য সমস্ত জায়গায় পাওয়া গেল না। দুপুরে খাবার টেবিলে জিজ্ঞেসই করে ফেলল কিশোর। চাবিটা এ বাড়িতে রেখেছিলেন তো? নাকি বাইরে পড়ে টরে গেছে কোথাও? ধরুন ব্যাংকে ডিপোজিট বক্স খুলে ফিরে আসার সময়? না, এ বাড়িতেই রেখেছি। হতাশ ভঙ্গিতে চেয়ারে হেলান দিল মুসা। তাহলে কোথায়? 1 ইঞ্চি জায়গাও বাদ রাখিনি। কোথায় লুকালেন? নীরবে মাথা নাড়ল শুধু মিলানি। 1 প্লেট পনিরের স্যান্ডউইচ রাখলো টেবিলে। ছেলেদের সঙ্গে লাঞ্চে যোগ দিল না সে। অফিসে গিয়ে দরজা বন্ধ করে দিল। এত অস্থির কেন? সেদিকে চেয়ে বলল রবিন। এটা এমন কি ব্যাপার? আরেকটা চাবি সহজেই জোগাড় করে নিতে পারে। জবাব দিতে পারল না কিশোর কিংবা মুসা। নীরবে খেয়ে চলল 3 জনে। খাওয়ার পরে যার যার প্লেট ধুয়ে টেবিলে সাজিয়ে রেখে বেরিয়ে এলো পেছনের চত্বরে। চিন্তিত ভঙ্গিতে চোখ বোলালো একবার কিশোর। পরিষ্কার মাটিতে পায়ের ছাপ, ফুলের দিকে যাতায়াতের চিহ্ন। এই কিশোর, হাত নেড়ে ডাকলো বরিস। কাছে গেল 3 গোয়েন্দা। কাজ করছে রোবার। কিছু জানলে? কিশোরকে জিজ্ঞেস করলো বরিস। সারা সকাল চাবি খুঁজেছি, পাইনি। এখন গায়ে যাব, রবিনের বাবাকে ফোন করতে। দেখি কনরের কথা, রিনোর ওরা কি বলে। কোথায় ও? স্কি স্লোপের দিকে দেখালো বরিস। ওদিকে গেছে। বন্দুক আর একটা নাপস্যাক নিয়ে গেছে সঙ্গে। বলে গেছে ফিরতে দেরি হবে।
ওখান থেকে সরে এলো তিন গোয়েন্দা। ডানে মোড় নিয়ে পথে এসে উঠল। হাঁটতে হাঁটতে চলে এলো পেট্রোল পাম্পটাতে। অ্যাটেন্ডেন্টকে দেখা গেল না। মনে হলো স্টেশনটা বন্ধ। চত্বরের এক কোণে টেলিফোন বুথ। ভেতরে ঢুকে স্লটে পয়সা ফেলে ডায়াল করলো রবিন। বেরিয়ে এলো কিছুক্ষণ পর। পিলে? জিজ্ঞেস করলো মূসা। 6। সারাটা সকাল চাবি খুঁজলো তিন কিশোর। সম্ভাব্য সমস্ত জায়গায় পাওয়া গেল না। দুপুরে খাবার টেবিলে জিজ্ঞেসই করে ফেলল কিশোর, চাবিটা এ বাড়িতে রেখেছিলেন তো, নাকি বাইরে পড়ে টরে গেছে কোথাও? হ্যাঁ, বাবা বাড়িতেই আছে, বেরোবে একটু পর। জানলাম সব জানালাম সব কথা। রিনোতে খোঁজ নেবে। কাল রাতে আমাকে একবার ফোন করতে বলল বাড়িতে। গুড, বলল কিশোর। চলো ক্যাম্পিং গ্রাউন্ডে যাই। আবার সরাইয়ের কাছে চলে এলো ওরা। ক্যাম্পিং গ্রাউন্ডের পথ ধরে নামতে শুরু করলো। দূর, বিরক্ত হয়ে বলল মূসা। এবারের ছুটিটা সুবিধের লাগছে না। ভেবেছিলাম ঘোরাঘুরি করব, পাহাড়ি নদীতে মাছ ধরব, হলো না। কিছুই নেই। আমি বলে রাখছি, কুয়াশা যদি পড়া শুরু করে আর থাকবো না। সোজা রকি বিচে চলে যাব। সেখানেই ভালো। আরে লাগবে লাগবে, ভালো লাগবে, রবিন বলল। কাল তো জায়গা মতো তাঁবু খাটাতে পারিনি, আর রাতে ঘুমিয়েছি ঘরে। আজ ভালো জায়গায় তাঁবু খাটাবো। বাইরে থাকলে দেখবে ভালো লাগছে। কিশোর হাসল। ভাল্লুককে ভয় লাগে না? ভাল্লুক কাল রাতে আমাদের কিচ্ছু করেনি, শুধু খাবার খুঁজতে এসেছিল। মিস্টার কারসনের করেছে। কনরও উদ্বিগ্ন। ভোর রাতে উঠেই ঝাড়ু দিতে লেগেছে। একটা মোড় ঘুরতেই ক্যাম্পিং গ্রাউন্ড চোখে পড়ল। ছড়ানো জায়গা, গোটা পাঁচেক গর্ত আছে, পাথরে বাঁধানো। ওগুলো চুলা, লাকড়ি দিয়ে রান্না করতে হয়। আর আছে রেডউডে তৈরি 5টা পিকনিক টেবিল, বসে খাবার জন্যে। জায়গাটার পাশ দিয়ে বয়ে গেছে একটা ঝর্ণা, প্রায় শুকনো। অধিক্ষীণ পানির একটা ধারা বইছে পাথরের ফাঁকে ফাঁকে। গ্রাউন্ডের আরেক ধার থেকে একটা পথ এঁকে বেঁকে ঢুকে গেছে বনের ভেতরে। মাথা চুলকালো মূসা। কনর ঠিকই বলেছে, পানির সমস্যা। এখানে যদি থাকি, সরাই থেকে পানি এনে খেতে হবে। সরাইয়ের কাছাকাছি থাকতে চাই যতটা সম্ভব, বলল কিশোর। কনরের উপর কড়া চোখ রাখা দরকার। মিস্টার কারসনকে কে মারল? নিশ্চয় কনর নয়, বাধা দিয়ে বলল রবিন। ও তখন অফিসে বসেছিল। না, সে মারেনি। তবে রহস্যময় কিছু একটা ঘটছে সরাইটাতে। কি সেটা জানার চেষ্টা করতে হবে। পেছনের ঝোপে খসখস শব্দ হলো। পাই করে ঘুরল তিনজনে। চমকে দিয়েছি না, বলল একটা হাসি হাসি কণ্ঠ। সরি। বুনো লাইলাক গাছের একটা ঝোপ থেকে বেরিয়ে এলো মানুষটা। পেট্রোল পাম্পের অ্যাটেন্ডেন্ট। ময়লা দোমড়ানো কাগজ দ্রুত হাতে ভরছে একটা চটের বস্তায়। ভালুকের ভয় না? হাসছে মিটিমিটি। শুনলাম কাল রাতে নাকি ভীষণ ভয় পেয়েছ। কে বলল? জিজ্ঞেস করলো কিশোর। মিস্টার কারসন সকালে পেট্রোল নিতে এসেছিল। দেখি ঘাড় নাড়তে পারছে না। জিজ্ঞেস করলাম, সব কথা বলল। তার ঘাড়ে নাকি কে রদ্দা মেরেছে। ভীষণ রেগেছে ভদ্রলোক। রবিন বলল, মিস্টার কনরের ধারণা ভালুকে মেরেছে। আশ্চর্য, তখন থেকেই ভাবছি আমি কথাটা। ভালুক ওরকম করে মারে না, তবে বলা যায় না কিছু শিওর হয়ে। সবগুলোই যে একরকম হবে তার ঠিক কি। আর এবছর গায়ে ভালুকও যেন বেশি বেশি ঢুকছে। শুকনোর দিনে খাবারের জন্যে ঢোকে সবসময়ই।
তবে এবারের মতো নয়। ভয়ের কিছু নেই। ওদেরকে না ঘাটালে ওরাও কিছু বলে না। ক্যাম্পিং গ্রাউন্ডের উপর চোখ বোলালো অ্যাটেন্ডেন্ট। 2 জোড়া খাটাস এসেছিল গত সপ্তাহে। দেখেছো কি অবস্থা করেছে? কাগজ, কমলার খোসা, দূর। বাড়িতে বোধ হয় খোয়ারে থাকে বেটাবেটিরা। গ্রাউন্ড পরিষ্কারের দায়িত্ব কি আপনার? জানতে চাইল রবিন। না, তা নয়। কেউ করতে কেউ করতে বলে না আমাকে। ইচ্ছে করেই করি। পরিষ্কার না দেখলে লোকে থাকতে চাইবে না। আর লোক না এলে আমার তেল বিক্রি হবে না। অফ সিজনে মানে মেয়ের পর থেকে তুষার পড়া শুরু না হওয়া পর্যন্ত তাহলে না খেয়ে মরব। তাই আমার নাম মরিসন, জানালো অ্যাটেন্ডেন্ট। গ্রাসেট মার মরিসন। লোকে দুটো নামের একটাও ডাকে না। আরে বাবা, শক্ত লাগলে ছোট করে নে। না, তাও না। সহজে আরেকটা নাম রেখেছে সহজ আরেকটা নাম রেখেছে, বাচাল। আচ্ছা, তোমরাই বলো, ওই নামে আমার মতো মানুষকে ডাকার কোনো মানে হয়? কত কথাই তো বললাম, কিন্তু একটা বেশি কথা বলেছি। সবগুলো কাজের কথা নয়। আমাকে কেন বাচাল বলে? কি জানি। না হেসে পারল না মুসা। নিজেদের পরিচয় দিল। আমি মুসা আমান, ও কিশোর পাশা, আরও রবিন মিলফোর্ড। ওদের সঙ্গে হাত মেলালো মরিসন। অনেক কথা বলে বোঝানোর চেষ্টা করলো যে ওদের সঙ্গে পরিচিত হয়ে খুব খুশি হয়েছে। তারপর বলল, এখানে তাঁবু খাটানোর কথা ভাবছো নাকি? সরাইখানের কাজ দিয়ে আসার সময় দেখলাম পাইন গাছের নিচে তাঁবু। নিশ্চয় তোমাদের। হ্যাঁ, জবাব দিল কিশোর। কাল রাতে শুয়েছিলাম। পরে অবশ্য ভালুকের জ্বালায় গিয়ে ঘরে ঘুমাতে বাধ্য হয়েছি। ভালুকগুলো এসে ডাস্টবিন উল্টানোর পর মিস্টার কনর বলল ঘরে গিয়ে শুতে। হেসে উঠল বাসাল মরিসন। ঘরের মধ্যে থেকেই ভালুকের ভয়ে কাবু। মনস্টার মাউন্টেইনে গেলে কি করবে? মনস্টার মাউন্টেইন? প্রতিধ্বনি করলো যেন মূসা। ও, ভুলে গেছি, ম্যাপে তো ওটার নাম লেখা রয়েছে মনস্টার লফটি। তবে আমরা মাউন্টেইনই বলি। শুরুতে সেই ছোটবেলায় মাত্র 5 ঘর বাসিন্দা ছিলাম আমরা এখানে। তখন মাউন্টেইন বলতাম। উত্তর দিক দেখালো সে। উঁচু ঢালের উপর একটা ওয়াচ টাওয়ারের মাথা আবছা চোখে পড়ে। ওই টাওয়ারটা দেখছো? অনেক পুরনো, এখন বাতিল। পুরো আগে অনেক ব্যবহার হতো। একটা টেবিলে উঠে বসলো মুসা। লবটিই হোক আর মাউন্টেইনে হোক, মনস্টার নামটা কেন? মুসার পাশে বসলো মরিসন। খুলেই বলি তাহলে। আমরা যখন ছোট ছিলাম, বড়রা আমাদেরকে দৈত্য দানবের কিচ্ছা শোনাতো। বলতো ওই পর্বতে দেওদানও থাকে। ছেলে পেলে গেলেই ধরে কচকচিয়ে খায়। ওরা থাকে ওই পর্বতের গুহার মধ্যে। রবিন হাসল। মায়েদের ঘুম পাড়ানি কিচ্ছা, তাই মাথা দোলালো মরিসন। তবে আমরা বিশ্বাস করতাম। আর বড়রা যা বলতে বাকি রাখতো সেসব নিজেদের মধ্যে আলোচনা করে সেরে নিতাম। এই যেমন দত্তদের দাঁতের আকার, নখের আকার, কি করে মানুষ ধরে, শরীরের কোন জায়গা থেকে কামড় মারতে শুরু করে, এইসব বলতাম আর নিজেরাই ভয় পেতাম। ভয় পেতে ভালো লাগতো। তবে বড়রা কম যেত না। তারা বলতো চাঁদনি রাতে গুহা থেকে বেরিয়ে আসে দানবেরা, ঘরে ঢোকার সুযোগ খোঁজে। ঢুকে একবার কোনো ছেলেকে ধরতে পারলেই ব্যাস, আর কোনো কথা নেই। ছেলেবেলার কথা মনে করে এই বয়সে শিউরে উঠল সে। হাসল। ভাবলে গায়ে রোম এখনো খাড়া হয়ে যায়। গল্প আরও আছে। এক বুড়ো ট্রাপার থাকতো ওই পাহাড়ের মাথায়। কসম খেয়ে বলেছে সে বিরাট পায়ের ছাপ দেখেছে বরফে বরফে। ছাপগুলো মানুষের পায়ের ছাপের মতো, খালি পা। অদ্ভুত না? তোমরাই বলো, বরফে খালি পায়ে হাঁটে কি করে মানুষ? পা জমে যাবে না?
আর ট্র্যাপার তো দেখেছে শুধু পায়ের ছাপ। সন্ন্যাসী বেটা নাকি দত্তটাকেই দেখেছে। ছোটবেলায় নিজেরা ভয় পেয়েছেন তো, হেসে বলল মূসা। এখন আমাদের উপর পরীক্ষা চালাচ্ছেন। ভয় দেখাতে আপনার ভালো লাগে না? লাগে, তবে এখন ভয় দেখাচ্ছি না। তোমরা সব কথা জানতে চাইলে তাই। আপনি বলুন, অনুরোধ করল রবিন। মরিসনের নাম বাচাল না রেখে স্টোরি টেলার বা গল্প বলিয়ে রাখা উচিত ছিল, ভাবল সে। টেবিলটার কাছে একটা বড় পাথরে বসল। দেও দানব, তারপর সন্ন্যাসী। ছেলেবেলাটা দারুণ কেটেছে আপনার, না? তা কেটেছে, তবে সন্ন্যাসী তো ছেলেবেলায় আসেনি। ও এসেছিল না না না, 4 বছর আগে। ঝোলা কাঁধে, লাঠি হাতে ভম ভম করে কী সব বিচিত্র শব্দ করতে করতে বিশপের দিক থেকে পায়ে হেঁটে এলো। বয়সও বেশি না, 25 কি 30। তখন গরমের সময়, লোকজন কমে দিকে। রাস্তা দিয়ে তাকে আসতে দেখে এগিয়ে গেলাম। জিজ্ঞেস করলাম কি চাই। বলল, ধ্যানে বসার জন্যে ভালো একটা জায়গা চাই। নীরব নির্জন কোনো জায়গা। স্কাই ভিলেজে গির্জা নেই। কোথায় থাকতে বলবো? জিজ্ঞেস করলাম ধ্যানে বসে কি করবে। বলল, তার সমস্ত চিন্তা ভাবনা ছড়িয়ে দিতে চায় মহাবিশ্বে। তারপর সেগুলো আবার জড়ো করে কি কি সব করতে চায়। ভালো বুঝলাম না, তবে এটুকু বুঝলাম কোথায় তাকে থাকতে বলা উচিত। স্কিস্লোপের উপরের একটা জায়গা দেখিয়ে দিলাম। লোকে খুব একটা যায় না ওদিকে। আমি 1-8 বার গিয়েছি গরমের সময়। ওখানে একটা মাঠ মতো আছে, লম্বা লম্বা ঘাস, তারপরে জঙ্গল। ভাবলাম লোকটা গিয়ে মাঠে বসেই ধ্যান করুক। খোলা আকাশ চোখে পড়বে, খোলা বাতাসও আছে, তার চিন্তা ভাবনাগুলো ছড়াবে ভালো। বিকেলের দিকে কৌতূহল আর চাপতে পারলাম না। কি করছে দেখতে গেলাম। দেখি তারপুলিন লোহা আর টুকিটাকি জিনিস কিনে নিয়ে গেছে গায়ের দোকান থেকে, ঝুপড়ি বানানোর জন্যে। তবে কোনো খাবার নেয়নি। ভাবলাম নিরামিষভোজী সন্ন্যাসী, বনো ফলমূল খেয়েই বাঁচবে। বনের মানুষ, বিড়বিড় করলো রবিন। তারপর তারপর গাল চুলকালো মরিসন। আমার বিশ্বাস শেষমেশ পাগল হয়ে গিয়েছিল। এত একলা জায়গায় কথা না বলে চুপ করে বসে থাকলে পাগল না হয়ে উপায় আছে, তাই হয়েছিল। ভয়াবহ নিঃসঙ্গতা মাথা খারাপ করে দিয়েছিল তার। 1 মাস ছিল ওখানে। তারপর একদিন দৌড়ে নেমে এলো, যেন পাগলা কুকুরে তাড়া করেছে। পেছন থেকে কত ডাকলাম, শুনলই না। হ্যারি বলেছে। ও হ্যারিকে তো চেনো না? দোকানদার, বাক্স গোছাচ্ছিল। সে নাকি আটকিয়েছিল সন্ন্যাসীকে। একটা কথাই শুধু বলেছে, সন্ন্যাসী। মাঠের উপরে বনের ভেতরে দত্ত থাকে বলেই আবার দিল দৌড় সোজা বিশপের দিকে। নিজের অজান্তেই কেঁপে উঠল একবার মূসা। এরপর আর আসেনি। আরও আসবে? ছায়াও দেখিনি আর। বোধহয় ভাবনা চিন্তার সাথে সাথে নিজেকেও ছড়িয়ে দিয়েছে মহাবিশ্বে। কোত্থেকে যে বেরিয়ে আসে ওসব পাগল ছাগলগুলো। হুঁ। আকাশ ফুঁড়ে যেন উঠে গেছে বিশাল পর্বতের চূড়া। চিন্তিত ভঙ্গিতে সেদিকে তাকিয়ে রয়েছে কিশোর। বিড়বিড় করল আনমনে, মনস্টার মাউন্টেন, ভয়ালগিরি, দা। ফিরল মরিসনের দিকে। দানব মানে দত্ত। আরে দূর। জোরে হাত নাড়ল মরিসন। ওসব কিচ্ছায় কান দিও না। পাগল হয়ে গিয়েছিল তো, কল্পনা করেছে আর কি। কিংবা ভালুক দেখেই দত্ত ভেবে দিয়েছে দৌড়। গরু কোথাকার। আজকালকার ছেলে ছোকরাগুলোর যে কি হয়েছে। হতাশা বুঝতে হতাশা বুঝেছ? হতাশা, সেফ হতাশা। ওর বয়সে আমাদের দিনরাত দিয়ে কাটতো কোন দিক দিয়ে কাটতো টেরই পেতাম না। আর ওই গরুটা গিয়ে বসেছে ধ্যানে। উঠে দাঁড়ালো সে। তাবু খাটাতে চাইলে খাটাও।
দানবের কথা মনেও এনো না। তবে হ্যাঁ, ভাল্লুককে এড়িয়ে চলবে। ওদেরকে না খোঁচালে ওরা কিছু বলবে না, আর তাঁবুতে খাবার রাখবে না। খাওয়ার লোভেই আসে। চটের বস্তাটা কাঁধে ঝুলিয়ে গায়ের দিকে রওনা দিল মরিসন। ক্যাম্পিং গ্রাউন্ডের কিনারে গিয়ে ফিরে তাকালো। আর জায়গাটা নোংরা করবে না, প্লিজ। করবো না, কথা দিল মুসা। পথে গিয়ে উঠল অ্যাটেন্ডেন্ট। কয়েক মিনিটেই হারিয়ে গেল মোড়ের ওধারে। ভয়ালগিরি, রবিন বলল। সুন্দর একটা নাম রেখেছ, কিশোর। ভয় দেখানোর জন্যই বাচ্চাদের ওই গল্প শোনাতো বাবা মায়েরা। দানব টানব কিছু নেই। আর এটা সিয়েরা হিমালয় নয় যে, গহীন জায়গা এই পর্বতে আছে। বাধা দিয়ে বলল কিশোর। অনেক বড় জঙ্গল আছে, দুর্গম। সবখানেই ট্যুরিস্ট গেছে বলে মনে হয় না আমার। কিশোর ভয়ে ভয়ে বলল মুসা। আমার রোম খাড়া হয়ে যাচ্ছে। কি বলতে চাইছো? সন্ন্যাসীর কথা বিশ্বাস হয়? কেন হবে না? কত কিছুই তো ঘটে এই পৃথিবীতে, যার কোনো ব্যাখ্যা নেই। মরিচন মিথ্যে না বলে থাকলে, মানে গল্পটা তার মন গড়া না হলে, ধরে নিতে পারি বছর 4 আগে এক যুবক সন্ন্যাসী এসেছিল। তৃণভূমির উপরের বনে ঝুপড়ি বানিয়ে ঠেকেছিল। কিছু একটা দেখে ভয় পেয়ে দৌড়ে নেমেছিল। চুপ। উত্তেজিত হয়ে উঠল রবিন। কে জানি ওখানে। পাশেই খাড়ির ঢালে ঝোপের ভেতরে মৃদু খসখস শব্দ হলো। নীরব নিথর বিকেলে ওই সামান্য আওয়াজই বিকট শোনালো ওদের কানে। ডালপাতা নড়তে দেখলো ওরা। পাথরের মূর্তি হয়ে গেছে জানো মুসা। চেয়ে রয়েছে ঝর্নার ওধারের ঝোপটার দিকে। আজব এক ছায়া দেখলো বলে মনে হলো তার। বাড়ছে ডালপাতা নাড়ার শব্দ। কিছু রয়েছে ওখানে, ফিসফিসিয়ে বলল রবিন। এদিকেই আসছে। 7। এগিয়ে আসছে শব্দ। ঘামছে 3 গোয়েন্দা। কল্পনায় ভাসছে নানা রকম দৈত্য দানবের ভয়াবহ চেহারা। হঠাৎ থেমে গেল আওয়াজ। অস্বস্তিকর নীরবতা। ভাবছে ওরা, জিপটা কি হামলা চালাবে? ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলেন মিস্টার ডোনার। থমকে দাঁড়ালেন। আরে তোমরা? ঘাম দিয়ে যেন জ্বর ছাড়ল মুসার। ফোঁস করে ছাড়ল চেপে রাখা নিঃশ্বাস। মিস্টার ডোনার, বিড়বিড় করল কিশোর। শুকিয়ে কাঠ হয়ে গেছে গলার ভেতরটা। পায়ের উপর ভার রাখতে পারল না বুঝি। আর রবিন একটা টেবিলে উঠে বসল। এগিয়ে এলেন ছোট্ট মানুষটা। মাথায় ক্যানভাসের হ্যাট। অনেকক্ষণ রোদে রোদে ঘুরেছেন মনে হয়। নাক লাল। কপালে একটা আঁচড়। ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে তুলে বললেন, প্রকৃতির শান্তি নষ্ট করতে এসেছ? যা ভয় পাইয়ে দিয়েছিলেন না, বলল মুসা। ভয়? কেন? ভাল্লুক? জানো, দারুণ একখান জিনিস দেখে এসেছি। বিরাট এক মৌচাক। মধু ভাল্লুকের খুব প্রিয়। ঝোপ থেকে বেরিয়ে ডোনারের পায়ের কাছে এসে দাঁড়ালো একটা স্কাঙ্ক। আরে পিছে পিছে চলে এসেছিল। জিপটাকে আদর করে কোলে তুলে নিলেন তিনি। খাইছে। আটকে উঠল মুসা। দুর্গন্ধ ছড়াবে তো। সাদা কালো ছোট সুন্দর জিপটার নাকে আলতো টোকা দিলেন ডোনার। কি রে, কি বলে? গন্ধ ছড়াবি নাকি? মুসার দিকে তাকালেন। শত্রু কিংবা বিপদ না দেখলে গন্ধ ছড়ায় না ওরা। আস্তে করে আবার জিপটাকে মাটিতে নামিয়ে দিয়ে বললেন, যা চলে যা, পরে আবার দেখা করব, যা। ঝোপের দিকে কয়েক পা এগিয়ে ফিরে তাকালো জিপটা। যাওয়ার ইচ্ছে নেই। যা যা, হাত নাড়লেন ডোনার। তোকে দেখে ভয় পাচ্ছে ওরা। গন্ধ যদি ছড়াস, যা চলে যা। ঝোপে ঢুকে গেল জানোয়ারটা। ঝর্ণা পেরিয়ে ছেলেদের কাছে চলে এলেন ডোনার। খুব সুন্দর জীব না? দেখতে তো সুন্দরই লাগে,
মুসা বলল। কিন্তু গন্ধ যখন ছাড়ে নাক চেপে ধরে পালাতে হয় না? হা 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 হা। থামলেন এক মুহূর্ত ডোনার। কয়েকটা পশু পাখিকে খাওয়াতে বেরিয়েছিলাম। কোথা থেকে উড়ে এলো একটা নীল যে মাথার উপর এক চক্কর দিয়ে এসে বসলো ডোনারের কাঁধে। আবার এসেছিস? আর তো নেই দেখি। পকেট হাতড়ে কয়েকটা গমের দানা বের করে তালুতে মেলে ধরলেন। এই শেষ, আর নেই, খেয়ে চলে যা। পাখিটা দানাগুলো খেয়ে যেতে না যেতেই গাছ থেকে নেমে লাফাতে লাফাতে এগিয়ে এলো একটা কাঠবিড়ালি। ডোনারের পা বেয়ে হাতে এসে উঠল। আরে তুইও আবার? আর মাত্র একটা বাদাম, ব্যাস, তারপর চলে যাবি। পকেট থেকে বাদাম বের করে দিলেন তিনি। বিচিত্র ভঙ্গিতে সামনের দু পা দিয়ে বাদামটা চেপে ধরে লাফ দিয়ে মাটিতে নামলো কাঠবিড়ালিটা। তারপর ওখানে বসেই খুঁটে খুঁটে খেতে শুরু করলো। কিছুতেই আমার পিস ছাড়তে চায় না, হেসে বললেন ডোনার। নষ্ট করে দিচ্ছেন তো ওগুলোকে, মুসা বলল। হ্যাঁ, কিছুটা যে করছি না তা নয়, স্বীকার করলেন ডোনার। তবে বেশি দিই না, নির্ভরশীল হবে না অন্যের উপর। চিড়িয়াখানায় এজন্যেই লেখা থাকে চিড়িয়াখানা। তিন কিশোরকে অবাক করে দিয়ে হঠাৎ রেগে গেলেন ডোনার। হাসি চলে গেল মুখ থেকে। ওগুলো তো জেলখানা, ধরে এনে ভরে রেখে কি কষ্টই না দেয়। কষ্ট কি? খাবার দেয়, রোগ হলে সেবা করে। সেবা না, সেবা। গর্তের মধ্যে ফেলে রাখে বড় বড় জানোয়ারগুলোকে, খাঁচায় ভরে রাখে। সময় মতো কিছু খাবার ছুঁড়ে দেয়। রোগ হলে ট্যাঙ্কুলাইজার দিয়ে বেহুশ করে। সব আনন্যাচারাল। ওভাবে বাঁচতে অভ্যস্ত নয় জন্তু জানোয়ারেরা। সেবা যত্ন নয়, টর্চার চালানো হয় ওদের উপর, রীতিমতো অত্যাচার। আমারও সেরকমই মনে হয়। ডোনারের রাগ থামানোর জন্যে মোলায়েম গলায় বলল মুসা। হয়তো কমতো, কিন্তু কিশোরের কথায় তার রাগ আরও বেড়ে গেল। কিশোর বলল, মিস্টার কনরও একটা ট্রাঙ্কুলাইজার গান রেখেছেন ভাল্লুক ধরার জন্যে। ভাল্লুক না, চেঁচিয়ে বললেন ডোনার। কেন রেখেছে জানি না মনে করেছ? জানি, সব জানি, কিন্তু আমার প্রাণ থাকতে তাকে সফল হতে দেব না, এই বলে দিলাম। কেন রেখেছে? নরম গলায় জানতে চাইল কিশোর। কেন? কিশোরের দিকে এমনভাবে তাকালেন ডোনার যেন সে তার শত্রু। বলবো না, বললে হয়তো বিশ্বাস করে ফেলবে আমার কথা। ট্র্যাজেডি আর ঠেকানো যাবে না তখন। আর এক মুহূর্ত দাঁড়ালেন না ওখানে মিস্টার ডোনার। ক্যাম্পিং গ্রাউন্ড পেরিয়ে গিয়ে রাস্তায় উঠলেন। চলে গেলেন সরাইখানার দিকে। ডোনার কি বোঝাতে চাইলেন? টেবিল থেকে নামল রবিন। বোঝাতে চাইলেন, ধীরে ধীরে বলল কিশোর। কোনো একটা জানোয়ারকে ধরতে চায় কনর, না মেরে, ট্যাঙ্কুলাইজার গান ব্যবহার করে। নিশ্চয় ভাল্লুক নয়, কারণ তিনি বললেন, বললে হয়তো বিশ্বাস করে ফেলবে আমার কথা। তার মানে সহজে কেউ বিশ্বাস করবে না, এমন কোনো জানোয়ারের কথা বোঝাতে চেয়েছেন তিনি। নিজেকেই যেন প্রশ্ন করল গোয়েন্দা প্রধান। কি সেই জানোয়ার? 8। সরাইয়ের দিকে হাঁটছে 3 গোয়েন্দা। এই সময় বিশপের দিক থেকে একটা ট্রাক আসতে দেখল। সুইমিং পুলের জন্যে সিমেন্ট এনেছে নিশ্চয়, মুসা বলল। মোড় নিয়ে মেইন রোড থেকে সরাইয়ের ড্রাইভওয়েতে নামলো ট্রাক। গিয়ে থামলো পার্কিং এরিয়ায়। দরজা খুলে নামলো ড্রাইভার। কনার এগিয়ে এলো। দুজনে মিলে সিমেন্টের বস্তাগুলো বয়ে নিয়ে গিয়ে রাখতে লাগলো পুলের পাশে একটা কাঠের আলম্বতে। রোভার আর বরিশকে দেখা যাচ্ছে না। অনেক সিমেন্ট, বলল রবিন। সুইমিং পুলটাও অনেক বড়, বলল মুসা।
বড় গভীর। সিমেন্ট যে আজই আসবে এ কথা মিলানি জানে কিনা কে জানে। চাবি তো পাওয়া যায়নি, টাকা দেবে কোত্থেকে? সুনাম আছে তার, মনে করিয়ে দিল কিশোর। বললে বাকিতেই দিয়ে যাবে, কিংবা হয়তো কোনোরই টাকা দিয়ে দেবে। পুলটা হচ্ছে তো তার ইচ্ছেতেই। সামনের দিকে সরাইয়ে ঢুকলো ছেলেরা। লিভিং রুমটা শূন্য। উপরতলায় রয়েছে দুই ব্যাভারিয়ান ভাই, গলা শোনা যাচ্ছে তাদের। মিলি, বাড়ির পেছন থেকে ডাকলো কনার। এই মিলি, শুনে যাও তো একটু। রান্নাঘরে মিলানির পায়ের আওয়াজ শোনা গেল। পেছনের দরজা খোলার শব্দ হলো। নিঃশব্দে রান্নাঘরে এসে ঢুকলো তিন গোয়েন্দা। জানালা দিয়ে বাইরে উকি দিল। সিঙ্কের উপরের জানালাটা খোলা। ট্রাক ড্রাইভারের কাছে গিয়ে দাঁড়ালো মিলানি, পরনে অ্যাপ্রন। ডিশ মশার একটা তোয়ালে দিয়ে হাত মুছছে। স্বামীকে জিজ্ঞেস করলো, যা এনেছো চলবে এতে? মাথা ঝাঁকালো কনার, চলবে। বেশ। ড্রাইভারের বাড়িয়ে দেয়া একটা কাগজ হাতে নিয়ে পড়ল মিলানি। স্বামীকে জিজ্ঞেস করলো, সব ঠিকঠাক মতো পেয়েছো? পেয়েছি। ড্রাইভারের দিকে তাকালো মিলানি। একটা কথা, আজ তো আমার কাছে টাকা নেই, ঘরে নেই আর কি। আপনার বসকে গিয়ে বলবেন আগামী সপ্তাহে দেব, হবে তো? আরে নিশ্চয় নিশ্চয়, কি যে বলেন মিস রোজেনডাল। এখন আমি মিসেস কনার, শুধরে দিল মিলানি। ও সরি, মিসেস কনার। এই বিলটায় সই করে দিন, তাহলেই হবে। সিমেন্টগুলো যে বুঝে পেয়েছেন, সই করব? অনিশ্চিত শোনালো মিলানির কণ্ঠ, দ্বিধা করছে। হ্যাঁ, শুধু একটা সই। খুব ভদ্র কণ্ঠে বলল ড্রাইভার। বাকিতে মাল দিয়ে যাচ্ছি, অন্তত সই তো একটা নিয়ে যাওয়া দরকার, না কি বলেন? হা হা হা। বেশ, সই করে আনছি। না না, ঘরে যাওয়া লাগবে না। এই যে কলম আছে আমার কাছে, নিন। একটা বল পয়েন্ট কলম বের করে দিল ড্রাইভার। স্বামীর দিকে তাকালো একবার মিলানি, তারপর ড্রাইভারের দিকে। কাঁধের তোয়ালেটা কর্নারের হাতে দিয়ে বিলের কাগজটা বিছালো ট্রাকের বনেটে। ছেলেদের মনে হলো সই করতে অনেক সময় নিচ্ছে মিলানি। লেখা শেষ করে কলমটা ড্রাইভারকে ফিরিয়ে দিয়ে বলল মিলানি, চলবে? হ্যাঁ হ্যাঁ, চলবে। বিলের দিকে তাকালো না লোকটা। এতক্ষণ অনেক কাজ করে এসেছি, কৈফিয়ত দেওয়ার মতো করে বলল মিলানি। হাত কাঁপছে, তাই লেখাটা তেমন স্পষ্ট হলো না। তাতে কি, গাড়ি বেশি চালালে আমারও অনেক সময় হাত কাঁপে। হাসি মুখে বলে কাগজটা হাসি মুখে বলে কাগজটা ভাঁজ করে পকেটে রাখলো ড্রাইভার। তারপর সিটে উঠে ইঞ্জিন স্টার্ট দিয়ে পিছিয়ে আনতে লাগলো ট্রাক। ইডিয়েট। ট্রাক চলে যেতে ধমকে উঠল কনার। আগেই বলেছি ওসব করতে চাই না, বলল মিলানি। তুমি সই করলেই পারতে। এখানে মিলানি রোজেন ডালকে চেনে লোকে, মিক কনারকে নয়। আমাকে বাকিতে দেবে কেন? আর তুমি কথা একটু কম বলতে পারো না? হাত কাঁপছিল না কি হচ্ছিল সেটা বলার কি দরকার ছিল ওকে? এক সেকেন্ড চুপ থাকলো কনার, তারপর আবার বলল, ইডিয়েট। রাগ করে ঘুরল মিলানি, গটমট করে এগিয়ে এলো রান্নাঘরের দিকে। কয়েক পা এগিয়েই থমকে দাঁড়ালো, ফিরে চেয়ে বলল, তুমি ইডিয়েট। তুমি আর তোমার ওই হতচ্ছাড়া গর্ত। সাইপাস ঘোড়ার ডিম কি করছো তুমি? তুমিই জানো। ঠিক করছি। তৃণভূমির উপরের বনে আমি নিজের চোখে দেখেছি। ওখান থেকে এখানেও নেমেছিল ওটা। আমি বিশ্বাস করি না। নিজের চোখে না দেখলে কোন জিনিসটা বিশ্বাস করো তুমি? কিন্তু আমি জানি আমি কি করছি। আমার হয়েছে হয়েছে, আর বলতে হবে না। অনেকবার শুনেছি ওসব কথা। তোমার দূরদৃষ্টি আছে, তোমার কল্পনা শক্তি বেশি, তোমাকে ছাড়া আমার চলবে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি জানি তোমাকে ছাড়া আমার আরও ভালো চলবে। ঝুঁকিটা আমি নিচ্ছি, তুমি নাও। তোমার দূরদৃষ্টির উপর থোড়ায় ভরসা আমার। যখন হবে দেখো। হলে তো ভালোই।
আবার হাঁটতে শুরু করলো মিলানি। খাইছে ফিসফিসিয়ে বলল মূসা, চলো চলো। তাড়াতাড়ি আবার লিভিং রুমে ফিরে এলো তিন গোয়েন্দা। চেয়ারে বসে পড়ল। খানিক পরেই সে ঘরে ঢুকলো। মিলানি থেমে গেল ছেলেদের দেখে। কখন এলে? এই তো। একটা ম্যাগাজিন নিয়ে পড়ার ভান করছিল কিশোর। টেবিলে রেখে উঠে দাঁড়ালো। ক্যাম্পিং গ্রাউন্ডে গিয়েছিলাম, সুন্দর জায়গা। ওখানে মিস্টার ডোনারের সঙ্গে দেখা হয়ে গেল। অনেক আলাপ হলো। মাথা ঝুঁকালো মিলানি। এক আজব লোক। জন্তু জানোয়ারেরা জন্তু জানোয়ারেরা তার ভক্ত, প্রমাণও দেখলাম। এমনভাবে কথা বললেন ওগুলোর সঙ্গে যেন ওরা তার কথা বোঝে। কি জানি বাপু, পুরুষ মানুষ সব এক। মাথায় সবার কথাটা শেষ না করে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল মিলানি। উপরে দরাম করে বন্ধ হলো একটা দরজা। কনর দম্পতির হানিমুন শেষ। দুহাত নাড়ল রবিন। গেছে টক্কর লেগে। কান চুলকালো মূসা। আমার মাথায় কিছু ঢুকছে না। কি যেন একটা রহস্য রয়েছে। বিলে সই করতে দ্বিধা করলো। আর কিসের ঝুঁকি নিচ্ছে? ফায়ারপ্লেসের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছে কিশোর। স্বামীর কথা বিশ্বাস করছে না মিলানি। তৃণভূমির উপরের বনে কিছু একটা দেখে এসেছে কনর। সেটা এখানেও নেমেছিল। উঠে পায়চারি শুরু করলো মূসা। ঝুলে পড়েছে দুই কাঁধ। মুখ নিচু করে রেখেছে। হঠাৎ মুখ তুলল। তার মানে বাচাল মরিসনের কথাই সত্যি। ট্রাঙ্কুলাইজার গান। মূসার প্রশ্নের সরাসরি জবাব দিল না কিশোর। আর বনের ভেতরে একটা বিশেষ জীব। এখন বুঝতে পারছি ওই গান কেন এনেছে কনর।